শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের এই পর্বে। প্রিয় দর্শক, আজকে কথা হবে এমন একজন তারকার সাথে যিনি রান্নার মাধ্যমে সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছেন, শুধুমাত্র এই দেশে নয় পুরো বিশ্বব্যাপী। তার এই পরিচিতি এনে দিয়েছে রন্ধন শিল্প। অর্থাৎ রন্ধন শিল্পকে আমরা যতটা ছোট করে দেখি যে প্রতিটা ঘরেই তো রান্না হয়, প্রতিটা মানুষই তো রান্না করে, তা কিন্তু আসলে নয়। এই শিল্প আপনাকে পৌঁছে দিতে পারে সাফল্যের একদম শীর্ষে। এমন একজন মানুষকে নিয়ে আজ কথা বলবো, তার কথা শুনবো তার কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন মোহাম্মদ খলিলুর রহমান। তিনি খলিল গ্রুপের সিইও এবং একজন শেফ। শুভেচ্ছা, শুভ দুপুর। আপনাকেও শুভেচ্ছা, সকল দর্শককেও শুভেচ্ছা। যেমনটা আজকে শুরু করেছিলাম আমি, যে প্রতিনিয়ত আমাদের কথা হয় বিনোদন জগতের সাথে সম্পৃক্ত সঙ্গীত, সিনেমা, চলচ্চিত্র এই ধরনের তারকাদের নিয়ে। তবে খুব কম সময় আছে আমরা ভিন্ন ধরনের কিছু তারকাদের পাই, যারা উজ্জ্বল করে জ্বলছে পুরো বিশ্বব্যাপী, আমাদের দেশের নামকে আরও বেশি উজ্জ্বল করে তুলছে, তাও আবার এমন একটি ক্ষেত্রে রন্ধন শিল্প। আসলে আমার জানার জায়গা শুরুতেই যেটি, যে রান্নার যে কাজটা সেটা সবাই আমরা টুকটাক করি, প্রতিটি বাড়িতেই মায়েরা করেন বা বাবারা করেন, সবাই পারি নিজ প্রয়োজনে। তবে কোন জিনিসটি একজন সাধারণ মানুষের রান্নাকে একজন শেফের পর্যায়ে নিয়ে যায়? রান্না হলো একটা আর্ট। আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি কোনো না কোনোভাবে আমরা রান্না করে খাই। বিভিন্ন ধরনের রান্না আছে, সারা পৃথিবীতে প্রায় হাজার হাজার কুজিং আছে। তো এই কুজিংয়ের সাথে পরিচিতি হতে গেলে বা বিভিন্ন ধরনের রান্না যদি আমরা শিখতে চাই বা জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একাডেমি কিছু শিখতে হয়। শেফ হতে গেলে অবশ্যই আপনাকে একাডেমি এবং প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। শুধু রান্না করলে হবে না, রান্নার গুণগত মান, রান্নার স্বাস্থ্যসম্মত কিনা, পুষ্টিগুণ, তারপরে দেখা যাচ্ছে পরিবেশন, ফ্যাব্রিকেশন, এবং দেখা যাচ্ছে একটা ডিশকে সুন্দরভাবে সাজিয়ে একটা প্রেজেন্টেশন, এটাও কিন্তু দেখা যাচ্ছে একজন শেফকে শিখতে হয়। এবং এই শিক্ষার ফলেই কিন্তু, এই কাজের ফলেই একজন শেফ তার ক্রিয়েটিভ পর্যায়ে আসার ফলেই কিন্তু তাকে শেফ হিসেবে পরিচিতি লাভ করতে হয়। তাছাড়া কিন্তু একজন শেফ হতে পারে না। ফ্রান্সের বিখ্যাত শেফ, যিনি এই শেফ শব্দটা আমাদের উপাধি দিয়েছেন, সেই শেফের মূল যে মন্ত্র ছিল যে শেফ ডি কুজিং, যে ডিফাইন করতে পারে কুজিংকে, সেই কিন্তু আসলে শেফ। আমরা অনেকে রাঁধুনি আছি বা কোনো রান্না করলে আমরা বলি আমি শেফ, আমি চাইনিজ শেফ, আমি তান্দুরি শেফ, বা আমি ফিউশন শেফ, বা আমি বাংলাদেশি, এশিয়ান শেফ, ইন্ডিয়ান শেফ। আসলে শেফের এরকম রেজিস্ট্রেশন নয়। একজন প্রফেশনাল শেফ হতে গেলে সব বিষয়ে তার অভিজ্ঞতা থাকতে হবে, এবং শুধুমাত্র খাবারের উপরে না, হাইজিনিংয়ের উপরে, ক্লিনিংয়ের উপরে, পরিবেশনের উপরে, ফ্যাব্রিকেশনের উপরে, এবং একটা কস্টিংয়ের উপর, তাহলে একজন শেফ হতে পারে। এটাকে কি আমরা কুলিনারি সায়েন্স বলতে পারি? একটা 100% কুলিনারি একটা আর্টস। কুলিনারি হলো একটা ভয়েস, মেক এ ওশান। এখানে জানার বোঝার কোনো শেষ নাই। আমি যেটা জানি সেটা মনে হয় যে প্রথম মনে করতাম অনেক কিছু শিখেছি, এখন মনে হয় যে না, নাথিং। কারণ আমার চেয়ে বড় বড় শেফ আছে, বা বিভিন্ন দেশের যখন কুজিং দেখি এত সুন্দর করে আর্ট করে তারা রান্না করে দেয়, সেই রান্নার কাছে আমার কাছে মনে হয় যে না, আরও শেখার আছে। আমরা শুনলাম আসলে শেফ নিয়ে একটা বেসিক ধারণা আপনার মতো করে। বর্তমানে আপনার কর্মপরিধি সম্পর্কে একটু জানতে চাই। আমি মূলত নিউ ইয়র্কে থাকি, আমার বসবাস নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আমার ছোট্ট পরিসরে একটা রেস্টুরেন্ট ছিল, খলিল বিরিয়ানি হাউস। তো আপনাদের সহযোগিতায় এবং আমার নিজের প্রচেষ্টায় আমরা এখন 5টি রেস্টুরেন্ট আছে। নিউ ইয়র্ক সহ সারা পৃথিবীতে আমাদের একটা সুনাম আছে আমাদের এই বিরিয়ানি হাউসের। বিশেষ করে বাংলাদেশি ফুড বিরিয়ানি, এটাকে প্রমোট করে শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের মাঝে নয়, অন্যান্য জাতিগোষ্ঠীর মাঝেও কিন্তু আমরা এই বিরিয়ানির মাধ্যমে আমাদের দেশীয় খাবার হিসাবে স্বীকৃতি পেয়েছি। আমি রিসেন্ট আমাদের এই বিরিয়ানি হাউসটাকে আমরা ফ্রাঞ্চাইজের অনুমোদন পেয়েছি, যেটা হলো আমার জন্য এবং আমাদের বাংলাদেশিদের জন্য একটা গর্বের জায়গা। কারণ আমার জানা মতে বাংলাদেশের প্রথম কোনো রেস্টুরেন্টের চেন স্টোর হিসেবে
রেজিস্ট্রেশন হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। আসলে অনেক বড় অর্জন আপনার জন্য, যেমন আমাদের দেশের জন্য তেমন, যে বাংলাদেশি নাম বহন করে এমন একটা রেস্টুরেন্ট, সেটা ফ্র্যাঞ্চাইজিসের এরকম একটা সার্টিফিকেশন পেয়েছে। এবং যে বড় বড় ব্র্যান্ডগুলোর নাম বললেন, সেগুলো তো শুধুমাত্র একটি দেশ থেকে শুরু করেননি, একটি দেশে শুরু করে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমি এটাই প্রত্যাশা করি আসলে আপনার স্বপ্ন ততটা দূর প্রসারিত হবে। এখন কর্মপরিধি সম্পর্কে জানলাম, তবে আপনি বলছেন যে 17 বছর ধরে আপনার একটা জার্নি এবং সেটা নিয়ে আপনারা স্ট্রাগল করছেন। আপনার জার্নির ছোট্ট একটা অংশ আমরা একটু অডিও ভিজুয়ালে দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। চলুন প্রিয় দর্শক। Meet Mr. Khalilur Rahman, the visionary chairman of Callo Group of Industries. In the heart of New York, Callo Food has become a name synonymous with trust, dignity, and innovation. His American brands stand tall, offering uniqueness and quality to an ever-growing market. But like many immigrants, Callo's journey wasn't easy. It was only after completing his diploma in international cuisine from one of the world's top culinary schools that his path truly changed. Armed with practical experience, he launched his own brand, Callo Biryani, a blend of innovation and traditional spices that has now become an iconic cuisine, recognized worldwide. From homes to restaurants to the White House and the United Nations, Callo Biryani has traveled a remarkable journey, earning fame and pride. Today, Mr. Callo is embarking on another transformative journey, giving back to his motherland, Bangladesh. He's creating opportunities both at home and abroad by establishing a world-class culinary arts center in Bangladesh, launching nationwide Callo Biryani franchises, setting up Callo Catering, and founding a spice processing factory for agro-industry. He's empowering farmers with fair prices and ensuring top-quality crops. His mission is to boost Bangladesh's internal economy while increasing the volume of remittance by exporting his branded products to the USA. Through the Callo Culinary Arts Center, he's also creating job opportunities in the U.S., contributing to the economy and fulfilling the growing demand for kitchen staff in New York. His vision extends beyond the U.S. with plans for Callo Biryani international franchises in the UK, Malaysia, Singapore, and the Middle East. But that's not all. Callo is committed to educating 150,000 restaurant workers across Bangladesh on hygienic management and food security, ensuring healthier services for millions of people and safeguarding their food safety. Mr. Callo's vision is bold, and his passion is undeniable. With the cooperation of the government of Bangladesh, he believes that together they can not only operate smoothly, but also make the country stand tall on the global stage. Ladies and gentlemen, please give a round of applause to Mr. Khalilur Rahman. এত চমৎকার একটা জার্নি, আসলে মুগ্ধ হয়ে আমি শুনছিলাম যে আসলে আপনি একজন ব্যক্তি বা একজন প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন না, কাজ করছেন আমাদের দেশের জন্য। আপনি আমাদের দেশের গর্ব। জার্নির একদম শুরুর দিকের কথাটা শুনতে চাই, যে আপনি এই শেফ হবেন বা এরকম একটা বিজনেসে আসবেন, এই ধারণা কবে থেকে বা জার্নিটা কবে থেকে শুরু? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটা মানুষ যখন বিদেশে যায়, প্রত্যেকের স্বপ্ন থাকে নিজেকে গড়ার। আমিও এক বুক স্বপ্ন নিয়ে নিউ ইয়র্কে আমেরিকাতে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু আসলে আমরা যে স্বপ্ন দেখি আসলে বাস্তবে আসলে সেটা নয়। আমাদের শুরু করতে হয় অর জব দিয়ে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আমার শুরুটা হয়েছিল একটা গ্রোসারির মিট কাটার হেল্পার হিসেবে। আচ্ছা। তো সেখান থেকে আমার জার্নি শুরু। পরবর্তীতে আমি প্রায় 6-7 মাস পরে একটা রেস্টুরেন্টের ডিশ ওয়াশার হিসেবেই আমার এই লাইফটা শুরু। তো আমি এই পেশায় আছি প্রায় ডিশ ওয়াশার 1.5 বছর। ডিশ ওয়াশ করার পরে আমি প্রথমে কিচেনের একটা হেল্পার, তারপরে কিচেনের হেল্পার থেকে অ্যাসিস্ট্যান্ট শেফ, আস্তে আস্তে দেখা যাচ্ছে লাইন কুক, সুস শেফ। এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে কাজ শিখতে শিখতে একটা পর্যায়ে শেফ হলাম। তো একজন শেফ হওয়ার পরে যখন আমার একটা রান্নার হাত আসলো, আমার রান্নার একটা মানে সুনামও আসতে শুরু করলো, তখন কিন্তু আমি বিভিন্ন জায়গায় খোঁজার পরে জানতে পারলাম যে এটা আমার আসলে এনাফ না। আমাকে যদি ভালো মানের শেফ হতে হয়,
এবং দেখা যাচ্ছে আমেরিকাতে যারা বড় বড় 5 স্টার হোটেলের যে শেফগুলো আছে তাদেরকে জানা বোঝার চেষ্টা করি। তো জানতে পারি যে আসলে ওই ধরনের শেফ হতে গেলে অবশ্যই একাডেমি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একাডেমি ব্যাকগ্রাউন্ড নিতে গেলে কারো কাছে শিখে নয়, ছোটোখাটো কোনো ইনস্টিটিউশন থেকে নয়, বড় কোনো ইউনিভার্সিটি বা দেখা যাচ্ছে বড় কোনো ইনস্টিটিউশন থেকে আপনার সার্টিফাইড হতে হবে। তো আমি জানা বোঝার পরে দেখলাম যে এটা অত্যন্ত ব্যয়বহুল একটা কোর্স। তারপরেও কিন্তু আমি সব কিছু চিন্তা ভাবনা মাথায় রেখেই আমি ভর্তি হলাম সারা পৃথিবীর সেরা ইনস্টিটিউশন আইস, ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টস, নিউ ইয়র্কের। এটা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত। এখান থেকে আমি ডিপ্লোমাটা সফলভাবে নিতে সক্ষম হই। তো ওখান থেকে আমি আসলে সার্টিফাইড শেফ। খলিল বিরিয়ানি তো একটা জনপ্রিয় নাম এখন। খলিল বিরিয়ানির বিরিয়ানি সকলে অনেক বেশি পছন্দ করে। এর জনপ্রিয়তার মূল কারণ কি বলে মনে হয় আপনার? এই জনপ্রিয়তার মূল কারণই হলো আমার নিজের হাতের রান্না এবং আমার নিজস্ব কিছু রেসিপি এবং ফিউশন। অ্যামেজিং। আসলে বিরিয়ানি নিয়েও আসলে এত অভিনবভাবে ভাবা যায়। আমাদের দেশে একটা খাবার একদম ভিন্ন দেশের মানুষের টেস্ট বার্ডের সাথে ম্যাচ করে ওরকম একটা খাবার তৈরি করা। আপনার এই যে অভিনব সব প্রচেষ্টা, তার জন্য নিশ্চয়ই অনেক স্বীকৃতিও আপনি পেয়েছেন, অ্যাওয়ার্ডও পেয়েছেন। সে অ্যাওয়ার্ডগুলো নিয়ে যদি একটু শুনি। আলহামদুলিল্লাহ, আমি আসলে যতটা আশা করি নাই তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি। এটার জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান স্রষ্টার কাছে। আমি ছোট বড় মিলে প্রায় 37টি অ্যাওয়ার্ড আমার ঝুড়িতে আসছে। তার ভিতরে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হলো প্রেসিডেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা ফ্রম বাইডেন হোয়াইট হাউস থেকে 2022-এ। পাশাপাশি আমি ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছি, যেটা আমাদের প্রফেশনে সর্বোচ্চ স্বীকৃতি, যাকে বলা হয় অস্কার। তো সেই অ্যাওয়ার্ডটাও আমি অর্জন করেছি। এরপরে আমি হোয়াইট হাউস, কমিউনিটি বা এনআরবি বিভিন্ন দেশ থেকে এই পর্যন্ত প্রায় 137টি অ্যাওয়ার্ড আপনার ঝুলিতে আছে। জি। এর মাঝে আপনি বলছিলেন জো বাইডেন অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন ওখান থেকে, এবং আমি জানি বা আমরা জানি যে আপনার রেস্টুরেন্টে একটা আইটেমের নামও আসলে প্রেসিডেন্ট বাইডেনের নামে। এটা আসলে কেন? এটার একটা রহস্য আছে। আমি যারা আমরা আমেরিকাতে থাকি, যারা আমেরিকান সিটিজেন, আমরা কিন্তু কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত আছি। তো আমরা যখন সিটিজেন হয়ে আমাদের নির্বাচন করতে হয় যে আপনি কোন দলের সমর্থক। তো আমি ডেমোক্রেটিক দলের সমর্থক, এবং 2000 সালে যখন ডেমোক্রেটিক জো বাইডেন নির্বাচন করে তার ক্যাম্পেইনে ছিলাম। তার ক্যাম্পেইনের মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো যেদিন জো বাইডেন ফাইনাল উইন হলো, সবাই তাকে উইশ করছে নানানভাবে। তো অ্যাজ এ শেফ হিসেবে আমি আমার উইশের ধরনটা ছিল একটু ভিন্ন। আমি একটা রেসিপি ক্রিয়েট করে সঙ্গে সঙ্গে একটা বিরিয়ানি বানাই, ওই বাইডেন বিরিয়ানি নাম দিয়ে, যে আজকে যারা গেস্ট আছে সবাইকে আমি বাইডেনের বিরিয়ানি খাওয়াবো। তো সেই থেকে আসলে বাইডেন বিরিয়ানির জন্ম হয়ে গেছে, এবং এই বিরিয়ানিটা অত্যন্ত জনপ্রিয়তা হয়েছে এবং এর সুনাম সুখ্যাতি হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাইছে। তো এটা আসলে এখনো চলমান আছে আমার রেস্টুরেন্টে। তো এটা হলো এত জনপ্রিয় হবে আমি জানি না, এটা নিয়ে কিন্তু অনেক টেলিভিশন, CNN পর্যন্ত নিউজ করছে। আচ্ছা, রান্নার কথা যেমন আপনি বলছিলেন যে রান্নাতে তো খুব গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মশলা বা যে উপাদানগুলো আমরা ব্যবহার করি। মশলা নিয়ে আপনি বোধহয় কিছু কাজ করছেন, যে কাজগুলো আসলে আমাদের দেশ থেকে মশলা উৎপাদন বা প্রোডাকশন হয়ে আমরা বিদেশে পৌঁছানো। আপনার মতো করে যদি আপনি একটু বলেন যে মশলা নিয়ে আপনি কি কাজ করছেন? মশলা একটা সাবজেক্ট। আমাদের দেশীয় যে মশলাগুলো আছে এটা কিন্তু কাইন্ড অফ হার্বাল। তো এর ব্যবহারবিধির সম্পর্কে আমাদের অনেক জানা বোঝা দরকার আছে। তো আমরা মশলাগুলো যেভাবে ইউজ করি, এটা অনেক ক্ষেত্রে আমরা খাদ্যকে অখাদ্য করেও আমরা ইউজ করছি। তো অ্যাজ এ শেফ হিসাবে আমাদের বাংলাদেশি মশলা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। আমাদের নানান ধরনের যে মশলাগুলো আমাদের নিউ ইয়র্কে প্রয়োজন হয়, আমরা কিন্তু ইন্ডিয়ান মশলা দিয়ে ইন্ডিয়ান কোম্পানির কাছ থেকেই ক্রয় করছি। আচ্ছা। তো আমাদের দেশীয় মার্কেটে যে মশলাগুলো আছে, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করলে আমরা বিদেশেও কিন্তু এর একটা বড় চাহিদা বা এর একটা বড় সুনাম বা বাণিজ্যিকভাবে একটা বড় একটা মার্কেট আমরা তৈরি করতে পারি। তো আমি এটা নিয়ে আজ প্রায় 1 বছর ধরে কাজ করছি। আমার দেশের বাড়িতে আমি একটা প্রসেসিং সেন্টার করার জন্য কাজ করে যাচ্ছি, মশলা ফ্যাক্টরি।
তো আমাদের দেশীয় মশলা যেমন মরিচ, হলুদ, তারপরে ধনিয়া, যেগুলো আমাদের দেশে উৎপাদন হয়, সরিষার তেল, তো এগুলো নিয়ে আমরা যদি ভালোভাবে প্রসেসিং করতে পারি আমাদের ইনগ্রিডিয়েন্টে, তাহলে এর মার্কেট একটা আছে। পাশাপাশি আমার নিজের রেস্টুরেন্ট, বিশেষ করে আমরা তো এখন ফ্রাঞ্চাইজ কোম্পানিতে রূপান্তর হয়েছে, আমার নিজস্ব কিছু মশলা দরকার আছে। তো সেই প্রসেসিং সেন্টারটা যদি আমরা বাংলাদেশে করতে পারি, তাহলে বাংলাদেশে একটা বৈদেশিক মুদ্রা কিন্তু আসবে, রেমিটেন্সের একটা ব্যাপার হবে। পাশাপাশি একটা ফ্যাক্টরি যদি আমরা এখানে চালু করতে পারি, তা অনেক মানুষের কর্মসংস্থানও কিন্তু এটার দ্বারা সম্ভব। তো সব চিন্তা করে আমরা কাজ করছি, দোয়া করবেন, আশা করি এটা সফল হবে। মানে এটা একটা বেসিক ধারণা আপনার, বা এটা নিয়ে মোটামুটি কাজ কি এগিয়েছে অনেক দূর বলতে পারি? পাশাপাশি আমি চেষ্টা করছি বাংলাদেশে একটা উন্নত মানের কুলিনারি ইনস্টিটিউশন করার জন্য। অলরেডি আমরা একটা জায়গা নিয়েছি মতিঝিলে, আমাদের কাজও কমপ্লিট, আমরা ভর্তি নেওয়া অলরেডি শুরু করেছি। জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করব। তো এখানে আমরা চেষ্টা করব যে ওয়েস্টার্ন কারিকুলাম দিয়ে আমার যে শিক্ষাটা আছে পুরোটা এখানে কাজে লাগানো। যারা বিশেষ করে আমাদের দেশের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আছে, যারা নিজেকে গড়তে চায়, স্কিল ডেভেলপমেন্ট করে তারা যেমন নিজেকে গড়তে পারবে, নিজের দেশের জন্য নিজে একজন এন্টারপ্রেনার হতে পারবে বা উদ্যোক্তা হতে পারবে, পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করতে পারবে, আবার বিদেশেও কিন্তু তারা যেতে পারবে। তো একই সাথে দেখা যাচ্ছে যে আপনি বেকারত্ব দূরীকরণের জন্য একটি কাজ করছেন, যেহেতু আপনার নিজস্ব একটা ফ্র্যাঞ্চাইজিস, ওখানে বিদেশের মাটিতে কর্মসংস্থান তৈরি করার ব্যাপার তো আছেই। যে ইনস্টিটিউশনের কথা বলছেন বা মশলা নিয়ে যে উৎপাদনশীলতা বা যে প্রোডাকশনের কথা বলছেন, সেখানেও একই সাথে দারিদ্রতা বিমোচন, এবং যতটুকু শুনেছি যে আপনার ইনস্টিটিউটটা আপনি চাচ্ছিলেন যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হোক, মানে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর একটা ইস্যু যেহেতু আছে। জি, একদম সেরকম। আসলে আমাদের নিজেদেরও কিন্তু যখন আমরা ফ্র্যাঞ্চাইজ সেল করব, আমাদের নিজেদেরও কিন্তু অনেক মানুষের দরকার হবে। পাশাপাশি আমি আমেরিকাতে আছি, আমেরিকাতে প্রতি বছর প্রায় 30-35 হাজার শেফ, হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে মানুষ হায়ার করে থাকে। তো এই মানুষগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে যাচ্ছে, আমাদের দেশ থেকে কিন্তু এ ধরনের মানুষ যাচ্ছে না, কারণ আমাদের দেশে ভালো মানের কোনো ইনস্টিটিউশন নাই। স্কিল ডেভেলপমেন্ট করে স্টুডেন্ট তৈরি করে যে বিদেশে বাজারে রপ্তানি করবে বা ম্যান পাওয়ার করবে, এরকম কিন্তু কোনো সরকারিভাবে উদ্যোগ নাই। গুড ইনিশিয়েটিভ আসলে আমাদের দেশ থেকে আসলে বিদেশের মাটিতে আরো বড় পরিসরে এই কুলিনারি আর্টটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনি যেমন বলছিলেন যে ইন্ডিয়ান কুইজিনের কথাও চলে আসলো। ইন্ডিয়ান কুইজিন এবং বাংলাদেশি কুইজিন দুটি আসলে বাইরের দেশে আছে, তবে সকলেই কিন্তু বাঙালি কুইজিন বা বাংলা কুইজিনকে ইন্ডিয়ান নামে বেশি চালিয়ে দেয় বা বলছে, সাবকন্টিনেন্ট বলতে ইন্ডিয়ান কুইজিন বুঝে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশের মাটিতে বাংলাদেশি কুইজিনকে ফেমাস করা বা প্রতিষ্ঠিত করার এই জার্নিটা আসলে আপনার কেমন ছিল? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি যখন প্রফেশনাল শেফ কোর্সটা নিয়ে পড়াশোনা করি, এটা ছিল ইন্টারন্যাশনাল কুজিং। ইন্টারন্যাশনাল কুজিংয়ে আসলে আমাদের বাংলাদেশি কোনো কুজিং নাই, পাঠ্যপুস্তকে নাই। আমরা কিন্তু ইন্ডিয়ান কুজিংয়ের ভিতরে অন্তর্ভুক্ত। তো যার ফলে নেপালিস কুজিং আছে, শ্রীলঙ্কার কুজিং আছে, সেখানে আমরা বাংলাদেশি কুজিংটা নাই। তো এটা কুজিংটা অন্তর্ভুক্ত হতে গেলে নির্দিষ্ট কোনো ফুড কিন্তু বাংলাদেশের থাকতে হয়। তো আমাদের নির্দিষ্ট অনেক ফুড আছে, এই ফুড নিয়ে কিন্তু আমরা কাজ করি না। বিদেশে যে রেস্টুরেন্টগুলো আছে ম্যাক্সিমাম আমরা ইন্ডিয়ান কুজিং বলেই আমরা সেল করছি। আমরা বাংলাদেশি ওনার, বাংলাদেশি ওয়ার্কার, বাংলাদেশি সবাই, কিন্তু নাম হলো ইন্ডিয়ান। কারণ হলো দীর্ঘদিন যাবৎ আমরা এই ইন্ডিয়ান নামে চালাইতে যে আমরা যদি বাংলাদেশের নাম হঠাৎ করে ব্যবহার করি, আমরা বিজনেসটা হয়তো দাঁড় করাইতে নাও পারি। এই জন্যই কিন্তু এগুলো করা। তো আমি প্রথম শুরু করেছি বাংলাদেশি কুজিং দিয়ে। তো অনেকে আমাকে বলছে যে এটার কিন্তু সফলতা আনা খুব কঠিন, কিন্তু আমার ওভার কনফিডেন্স ছিল যে আমি অ্যাজ এ শেফ না পারলে কোনো সমস্যা নাই, ট্রাই তো করি। কিন্তু আমি সাকসেস হতে সক্ষম হয়েছি। আমি সাকসেসফুল একটা জায়গায় আমাদের বাংলাদেশি কুজিংকে নিয়ে গেছি। এখন কিন্তু সবাই জানে খলিল বিরিয়ানি মানে বাংলাদেশি কুজিং। আমার পাশাপাশি অনেক রেস্টুরেন্ট কিন্তু এখন বাংলাদেশি কুজিং লিখছে। আচ্ছা, আমাদের আমেরিকাতেও লিখছে, লন্ডনে লিখছে, বিভিন্ন জায়গায়। এটা কিন্তু একটা ট্রেডমার্ক হওয়া শুরু হয়েছে।
অলরেডি আমরা ট্রেডমার্ক করতে সক্ষম হয়েছি ইন্টারন্যাশনাল অঙ্গনে। খলিল বিরিয়ানি কিন্তু এখন ট্রেডমার্ক। তো এটা বাংলাদেশি কুজিং হিসেবে, অথেন্টিক বাংলাদেশি কুজিং হিসেবে আমি নিউ ইয়র্ক সিটি এবং ফেডারেলে কিন্তু লিস্টেড ভেন্ডার। এটাও কিন্তু আমার জন্য বিশাল একটা ব্যাপার, বিশাল অর্জন। এটা আমার জন্য না, আমাদের ফুডের জন্য একটা বড় একটা অর্জন। তো এই দিক থেকে এখন বাংলাদেশি কুজিং, আমাদের অনেক ফুড আছে। আমরা আরও একটা ফুড নিয়ে কাজ করছি, ইউএস এম্বাসি সহ দেখা যাচ্ছে আমরা সব জায়গাতে, সেটা এখন খুব পপুলার হয়েছে, স্ট্রিট ফুড, যে ফুচকা। আচ্ছা, এই ফুচকা কিন্তু এখন টং দোকান করে অনেকে বিক্রি করছে। আমাদের, আপনারা যদি কখনো নিউ ইয়র্কে যাবেন দেখবেন যে জ্যাকসনাইটে বিভিন্ন জায়গায় টং দোকান আছে, ফুচকা চটপটি বিক্রি করছে। তো ফুচকা চটপটি কিন্তু অলরেডি আমাদের এখন বাংলাদেশি ফুড হিসেবে স্বীকৃতি হয়েছে। আচ্ছা, আমি বিরিয়ানি, আমাদের বিরিয়ানির সহ কিছু কারি আইটেম, যেটা ইন্ডিয়ান কারি বলে, ইন্ডিয়ান ফুড এবং বাংলাদেশি ফুডের ভিতরে অনেক যে পার্থক্য আছে, এটা আমি অনেকের বোঝাইতে সক্ষম হয়েছি। তো এই দিক থেকে আমরা এখন কিন্তু এখন সফল, এখন সরকারিভাবে এবং আমাদের দেশীয় বাজারে, আমাদের দেশের যারা পপুলার শেফ আছে বা ফুড ইন্ডাস্ট্রিতে আছে, তারা যদি আমরা চেষ্টা করি, আমরা ভেরি সুন আমাদের আশা করি পাঠ্যপুস্তকে আমাদের নামটা লিপিবদ্ধ হবে। আমরা আসলে সেই প্রত্যাশাটা করি যে আপনি অনেক মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবেন, যে কিভাবে একটা স্বপ্ন এত বড় হতে পারে, যে একটা জিনিস প্রতিষ্ঠিত নয় বাংলাদেশি ফুড বা কুইজিন, সেই জায়গাটাকে আসলে ওরকম একটা প্ল্যাটফর্ম দেয়া। নিশ্চয়ই এই জার্নিতে অনেক প্রতিষ্ঠানের সহযোগিতাও আপনার প্রয়োজন পড়েছে। খলিল প্রতিষ্ঠানের যে আপনাদের প্রতিষ্ঠানটি, এটার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আর কারা কারা আছেন, কারা আপনাদের হেল্প করছেন? অ্যাকচুয়াল ধন্যবাদ জানাই আমার কমিউনিটি যারা আছে, বাংলাদেশি কমিউনিটি, তাদের সহযোগিতা সবচেয়ে আজকের আমার এই খলিল ভাই হইতে সক্ষম করেছে, বা খলিল বিরিয়ানিকে প্রতিষ্ঠিত করতে যারা সহযোগিতা করেছে আমার বাংলাদেশি কমিউনিটি। পরবর্তীতে যারা কাজ করেছে সেটা হলো মিডিয়াকে আমি সবসময় স্যালুট করি, কারণ তারা আমার প্রত্যেকটা কাজটাকে সুন্দরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর জাতির মাধ্যমে কাছে। তো আজকের আমি আপনাদের কাছে এবং অনেকের কাছে অনেক সম্মানের একজন ব্যক্তি হয়েছি, এর পিছনে কিন্তু অনেকের অবদান আছে, তার ভিতরে মিডিয়া একটা বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি আমাদের কমিউনিটির বাংলাদেশি যারা আছে তারা আছে। আর সহযোগী প্রতিষ্ঠান বলতে তেমন কোনো প্রতিষ্ঠান নয়, আমাদের দেশীয় বাজারে আমরা দেখা যাচ্ছে যার যার ওয়েতেই উঠে আসতে হয়। তাছাড়া কিন্তু বিদেশের বুকে সহযোগিতা করার মানুষ খুব কমই আছে। সত্যি তাই। অনেক অ্যাচিভমেন্টের কথা আমরা শুনেছি, আসলে পুরো দেশবাসী বা বিশ্ববাসী কিভাবে গ্রহণ করেছে সেই গল্পটাও আমরা শুনেছি। তবে আমাদের সব থেকে কাছের জায়গা আমাদের পরিবার। আপনার এই অ্যাচিভমেন্টের এই বিষয়টাকে আপনারা মা বাবা বা পরিবার কেমনভাবে দেখছে? অবশ্য মা বাবা বেছে নেই, তারা থাকলে অনেক আনন্দ পেত, গর্বিত হতো। তবে আমার আত্মীয় স্বজন তারা আমাকে নিয়ে গর্ব করে। আর আমার আজকের এই পিছনে এত অ্যাচিভমেন্ট এবং পিছনে ব্যাকবোন হিসেবে আমার স্ত্রী এবং সন্তানরা কাজ করেছে। কারণ প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে। তো ফ্যামিলি থেকে সাপোর্ট না পাইলে কিন্তু কোনো সাকসেস আনা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা সাকসেসের পিছনে কিন্তু অনেক ত্যাগ আছে। তো আমার সবচেয়ে বড় ত্যাগ হলো, আমি যেটা বলি যে আমি কিন্তু প্রায় 2014 সাল থেকে আজও পর্যন্ত 7 দিনে 7 দিন কাজ করি, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টাও কাজ করি। আমার ফ্যামিলিকে আমি তেমন একটা সময় দিতে পারি না। এটা নিয়ে তাদের কোনো অভিযোগ থাকে না? অভিযোগ কিছুটা তো থাকে, বাবা মার সাথে দেখা আছে স্বামীর সঙ্গে স্ত্রী ঘুরবে, এটা কোথাও জয়েন্ট করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার পেশাটা এমন যে দেখা যাচ্ছে যখন যেদিন ছুটি থাকে সেদিন আমি কিন্তু অনেক মানুষের খাবারের যোগান দিয়ে থাকি। বিশেষ করে সামার টাইমে ছেলেমেয়েরা অনেক কষ্ট পায়, কিন্তু সামার টাইমে আমাদের কমিউনিটিতে এত পিকনিক হয় যে তাদের খাবার যোগান দিতে যে আমি কখনোই দেখা যাচ্ছে কোথায় অ্যাটেন্ড করতে পারি না। তো এই ত্যাগটা হলো আমার ফ্যামিলির ত্যাগ, আর তাদের ত্যাগের বিনিময়ে হয়তো আজকের আমার এই অবস্থানটা। তারা যদি আমাকে হয়তো প্রেশার ক্রিয়েট করতো বা দেখা যাচ্ছে বাধ্য করতো, তাহলে অনেক কাজ আমার
সম্ভব হতো না। সত্যি তাই। এবং যখন আপনার এই অ্যাচিভমেন্টগুলো তারা দেখে তখন তো তারা নিশ্চয়ই অনেক গর্ববোধ করে আপনাকে নিয়ে। অবশ্যই। সারা পৃথিবী আপনাকে এক নামে চেনে যে শেফ খলিল, দ্য কিং শেফ। এই জন্য আমিও গর্ববোধ করি আমার ফ্যামিলির কাছে। আমার ছেলে মেয়েরাও কিন্তু আমার সঙ্গে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। আমার মেয়ে এবার প্রিমেড কমপ্লিট করলো, তো সে কিন্তু এখন নিউট্রিশনে ফুড নিয়ে কাজ করছে। ও এবার যাবে কলম্বিয়া ইউনিভার্সিটিতে, ফুডের ডাক্তার হবে। তো সে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট সবসময় হেল্প করছে। পাশাপাশি আমার ছেলেও বিজনেস ম্যানেজমেন্টে লেখাপড়া করছে একটা নিউ ইয়র্কের নামি দামি ইউনিভার্সিটিতে, বারুক কলেজে। তো সেখান থেকে সেও দেখা যাচ্ছে গ্রাজুয়েশন করে সেও বিজনেসে অলরেডি শুরু করেছে হেল্প করা। তো এটা হলো আমার জন্য একটা আরেকটা ভালো জায়গা। তারা দেখছে যে আমার সাকসেসটা দেখার পরে কিন্তু বিশেষ করে বিদেশে ছেলেমেয়েরা কিন্তু তাদের বাবার পেশায় ফিরে আসে না, তারা নিজের মতো করে নিজেকে গড়ে। তো এই দিক থেকে আমি সো হ্যাপি এবং আই সো প্রাউড। খলিল গ্রুপ একটা লেগেসি তৈরি করবে, যেহেতু আপনার পরবর্তী প্রজন্ম এই বিষয়ে কন্ট্রিবিউশন করছে বা করবে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। সুন্দর একটা জার্নির অংশ হতে পারলাম আপনার জীবনের এই গল্পের। ভালো লাগলো। আগামীতে আবারও দেখা হবে এবং খলিল গ্রুপের নাম বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে পড়ছে আরও ছড়িয়ে পড়ুক, আরও প্রসারিত হোক, সে প্রত্যাশা আমরা রাখি। আপনাকেও ধন্যবাদ, আজকের চ্যানেল আইকে ধন্যবাদ এই তারকা কথনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর আমিও আমার জীবনের গল্প শেয়ার করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সকলকে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। মানুষ তার স্বপ্নের সমান বড়, তাই স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যাবে না। আপনার স্বপ্নের ওই চূড়ান্ত শিখরে পৌঁছতে হলে আপনাকে প্রথমে স্বপ্নদ্রষ্টা হতে হবে। এই প্রত্যাশা রাখি যে সকলের স্বপ্ন পূরণ করতে পারুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে।